যে আমি বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির সাইড ইভেন্ট এবং অন্যান্য জাতীয় সম্মেলনের জন্য পরিকল্পনা এবং কারিগরি দক্ষতা প্রদান করছি। এবং যোগ করছেন তিনি অসংখ্য প্যানেলে বক্তৃতা দিচ্ছেন। সায়মা আজাদের কতগুলো এবং সুনির্দিষ্টভাবে কোন ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির সাইড ইভেন্টের কি কি ডিজাইনে কোন কোন তারিখে করছে এবং তাদেরকে কি কি অবিস্মরণীয় টেকনিক্যাল এক্সপার্টাইজ প্রদান করছে তার বিবরণ যেন তিনি ওইসব সংস্থা এবং কনফারেন্স কর্তৃক সত্যায়িত এবং প্রত্যায়িত করে ইউএন সিস্টেমসকে এবং বিশ্ববাসীকে অবহিত করেন, সেই কৈফিয়ত তার কাছে চাইতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। এই প্রসঙ্গে নেপালে আরেকজন যে ক্যান্ডিডেট ছিল তার যোগ্যতার সাথে সায়মা আজাদের যোগ্যতার তুলনা বিষয়টা আমি স্মরণ করে দিতে চাই। ওই যে ফিনান্সিয়াল টাইমসের ওই নিবন্ধে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, লিখছে যে তিনি নেপালের অভিজ্ঞ WHO কর্মকর্তা শম্ভু আচার্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি প্রায় 30 বছর ধরে এই জাতিসংঘ সংস্থায় রয়েছেন, জনস্বাস্থ্যে PhD ডিগ্রিধারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু প্রার্থীদের মূল্যায়ন করতে অনুসন্ধান এবং মূল্যায়ন কমিটি করতে পারত বিধি অনুযায়ী, সেটা করে নাই। আসেন সেইটা আমরা একটু দেখি। এই কমিটি যেটা বোর্ড সুপারিশ করতে পারে, যে মূল্যায়ন কমিটি নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করতে পারে। এইটা ধরেন যে সিভি পাঠানোর যে স্ট্যান্ডার্ড ফর্মে প্রেরিত তথ্য এবং তার ফাইল মূল্যায়নের মাধ্যমে এবং প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে করতে পারে। কমিটি প্রার্থীদের জন্য একটা যথাযথ পর্যালোচনা মূল্যায়ন কমিশন করতে পারে। আঞ্চলিক কমিটির মাধ্যমে একটা শর্ট লিস্ট তৈরি করবে। কমিটি প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে, প্রার্থীদের আগ্রহের ঘোষণা বিবেচনা এবং সচিবালয়ের সহায়তায় অযোগ্য প্রার্থীদের অযোগ্য ঘোষণা করার ক্ষমতা পাইতে পারে। যেমন রেফারেন্স যাচাইয়ের ব্যবস্থা, ওই যে সমস্ত জিনিস বলছে আমি অমুক মিটিং করছি, তমুক মিটিং করছি, সাইড ইভেন্ট করছি, সেই রেফারেন্স যাচাইয়ের ব্যবস্থা WHO-কেই করতে হইতো। তার সমস্ত যোগ্যতা, তার সমস্ত চাকরি বাকরি, কি কি কাজ করছে, সমস্ত ইতিহাস, সমস্ত রেফারেন্সে যথাযথ পর্যালোচনা করতে পারত। তো এটারে বলা হয় সার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন কমিটি। এটা গঠন করা হয়েছিল কি, প্রার্থীদের শর্টলিস্ট করা হয়েছিল কি, এই যে ডিউ ডিলিজেন্স বলে এটাকে করা হয়েছিল, প্রার্থীদের যোগ্যতার ভেরিফিকেশন করা হয়েছিল, না করা থাকলে কেন করা হয় নাই, গণহত্যাকারী লুটেরার কন্যার ক্রিমিনাল রেকর্ডস কি যাচাই করা হয়েছে, রেফারেন্স চেক করা হয়েছে। আমরা তো শুনি যে তার নামে নাকি আর্থিক দুর্নীতির তথ্য আছে বিভিন্ন জায়গায়, তার স্বামীর বিরুদ্ধে মামলা টামলা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত। এটা কেমনে ডিল করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা তার ডিল করা উচিত ছিল। আপনি এমন কোন পজিশনে থাকতে পারেন না যেখানে আপনি আরেকটা রাষ্ট্রের সাথে ডিল করবেন, কিন্তু সেই রাষ্ট্রের প্রধান নির্বাহী তার মা। তো এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারে আমি কিছু না বলি, বরং হিমাল সাউথ এশিয়ান ম্যাগাজিনের অবজারভেশনটা একটু তুলে ধরি। ল্যান্ডসেটের রেড ফ্ল্যাগ গুলো দেখিয়েছে যে ওয়াজেদের মনোনয়ন বিশ্ব জনস্বাস্থ্য চিকিৎসা সম্প্রদায়ের জন্য কতটা উদ্বেগজনক। তার প্রার্থিতা স্বার্থের সংঘাতের বিষয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা কিন্তু বলতেছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা। যদি তিনি এই পদে নির্বাচিত হন, তবে WHO-র পক্ষ থেকে তার মায়ের সরকারের কাছে স্বাধীন নিরপেক্ষ নীতি পরামর্শ প্রদান তার দায়িত্ব হবে। বাংলাদেশের গণমাধ্যম পুতুলের মনোনয়ন নিয়ে কোনো সমালোচনামূলক বিশ্লেষণ প্রকাশ করেনি। দেশের একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিমাল সাউথ এশিয়ানকে জানান, প্রথম পরিবার মানে এই হাসিনার পরিবার সম্পর্কে সমালোচনা প্রকাশ না করার বিষয়টা একটা অলিখিত নিয়ম আছে বাংলাদেশে। এবার আসেন দেখি আঞ্চলিক পরিচালক মনোনয়নের আচরণবিধি রক্ষা করা হয়েছে কিনা। আঞ্চলিক পরিচালক মনোনয়নের একটা আচরণবিধি আছে WHO-র, সেটাই যে এই ডকুমেন্টে প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়েছিল এবং এই আচরণবিধি মাইনা চলাটা বাধ্যতামূলক যে কোনো প্রার্থীর জন্য। আপনারা তো জানেন যে এমনকি বাংলাদেশে নানা ক্ষেত্রে আচরণবিধি আছে, যেমন ধরেন নির্বাচনের সময় আচরণবিধি আছে না, কি ধরেন দেয়ালে পোস্টার লাগানো যাবে না, দড়ি টাঙায় তার মধ্যে পোস্টার লাগাইতে হবে, এক রঙের পোস্টার ছাপাইতে হবে, ভোটারদের টাকা উপহার দেওয়া যাবে না ইত্যাদি। পুতুল আচরণবিধি লঙ্ঘন করছে কিনা এটা আমরা ল্যান্ডসেটের ওই নিবন্ধ থেকে দেখি। আমি কইলে তো কইবে যে আপনি দেখতে পারেন না। ল্যান্ডসেটের নিবন্ধে বলছে সায়মা ওয়াজেদ WHO-র নৈতিক মান লঙ্ঘন করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বছরের শুরুতে ব্রিক্স এবং G20 সম্মেলনে তার মায়ের সাথে তোলা ছবি রয়েছে, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। এ প্রসঙ্গে WHO-র একজন আভ্যন্তরীণ ব্যক্তি মনে করে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে কাজ করে, তার বক্তব্য হচ্ছে, এটা উল্লেখ করছে, তার বক্তব্য হচ্ছে তিনি বলছেন যদি তিনি বৈশ্বিক সম্মেলনে প্রচারণা চালিয়ে থাকেন তাহলে তিনি আঞ্চলিক পরিচালক মনোনয়নের জন্য WHO-র আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হতে পারে। এই বিষয়টি WHO-র আইন উপদেষ্টার কাছে পাঠানো উচিত। WHO-কে পাঠাইছিল এটা ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ভিতরের লোক। আরো বলছেন রাজনীতি সবসময় ভূমিকা পালন করে, তবে আঞ্চলিক পরিচালক পদটি একটা কারিগরি ভূমিকা এবং যদি তা শুধুমাত্র ব্যক্তিগত সংযোগের ভিত্তিতে নিয়োগ করা হয় তবে WHO-র সুনাম
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আবার ল্যান্ডসেট কিন্তু সাইমা ওয়াজেদের সাথে যোগাযোগ করতে পারেনি। ওই পুতুলের আবেদন ফর্মে যে ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল, ল্যান্ডসেট ইমেল পাঠাইছিল, ওইটা ফেরত আসছে, তার মানে ওই ইমেলটাও ভুয়া ছিল। তাইলে এই আচরণবিধি সে মানছিল? মানে নাই। আর একটা আইন ছিল ডিসক্লোজার অফ ক্যাম্পেইন অ্যাক্টিভিটিস, মানে প্রচারণা কার্যক্রম এটা প্রকাশ করা। এটা মানা হয়েছিল কি? আসেন একটু দেখি। আচরণ বিধি অনুসারে সদস্য রাষ্ট্র এবং প্রার্থীদের তাদের প্রচারণা কার্যক্রম, যেমন বৈঠক, কর্মশালা, সফর, এইসব প্রকাশ করতে হবে, যা আঞ্চলিক অফিসের ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পেজে প্রার্থী আপলোড করে দিতে পারবে। এমনকি স্বচ্ছতা বৃদ্ধির জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি তাদের প্রচারণা কার্যক্রম প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে। যেমন বর্তমান আচরণ বিধিতে অতিরিক্ত ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে। এটা কারণ আছে, অতিরিক্ত খরচ এড়ানো, এবং সব প্রার্থীর তত টাকা নাই, ওর মায়ের মতো লুটের টাকা নাই যে এরকম করে খরচা করবে। সব প্রার্থীর জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। এইবার দেখি একটা বিদেশি সংবাদ মাধ্যম থেকে এইসব অনুসরণ করা হয়েছে কিনা। এখানে ফিনান্সিয়াল টাইমসে লিখতেছে যে নির্বাচনের আগে তিনি একটা হাই প্রোফাইল কূটনৈতিক সফরে বেরিয়েছেন, যেখানে তিনি তার মায়ের সাথে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং এই মাসে নয়াদিল্লিতে G20 নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেন। তিনি তার মায়ের সাথে বিশ্ব নেতাদের সাথে একাধিক বৈঠকের ছবি প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে WHO মহাপরিচালক, নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি আগে এবং G20-তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই মাসে জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলনে এবং আগস্টে জোহান্সবার্গে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেন, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন। জনগণের মালিকানার মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে সাইমা ওয়াজেদ কোথায় কোথায় অবৈধ, নির্লজ্জ কি কি ক্যাম্পেইন করছে তার বিবরণ রিজনাল অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কি? এই যে এক্সেসিভ স্পেন্ডিং অন ট্রাভেল, এটার অডিট করা হয়েছে কি? বাইল্যাটারাল ট্রাভেল ক্যাম্পেইন, এটা অ্যাকসেপ্টেবল? সেটা এক্সিকিউটিভ বোর্ড যাচাই করে দেখছে কি? আচরণ বিধিতে আছে যে লিমিটেড নাম্বার অফ প্রি আইডেন্টিফাইড হেলথ রিলেটেড ইভেন্টসে ক্যাম্পেইন পরিচালনা করতে হবে। সেটা কি করছে? প্রি আইডেন্টিফিকেশনের কাজ কে বা কারা করছে? ট্রাভেলগুলো অথরাইজ করছে কে? কারণ এই যে প্রচারণার জন্য যে ট্রাভেলগুলো করতে হবে সেটা WHO আচরণ বিধি কমিটি দিয়ে অথরাইজ করতে হবে। ট্রাভেলগুলো কে অথরাইজ করছে? লেভেল প্লেইং ফিল্ড হয়েছে? ওই ফিনান্সিয়াল টাইমসের নিবন্ধে বলা হয়েছে যে বাংলাদেশ তার প্রধানমন্ত্রী কন্যাকে WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরবর্তী প্রধান হিসেবে মনোনীত করেছে। এই অঞ্চলের বর্তমান এবং সাবেক কর্মকর্তারা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে WHO নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং ওয়াজেদের যোগ্যতা, উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলছে। জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব কুলচন্দ্র গৌতম বলেন, যদি তিনি প্রধানমন্ত্রী কন্যা না হতেন আমি মনে করি না যে তিনি একটা গুরুত্ব সহকারে বিবেচিত প্রার্থী হইতেন। মানে তার এই প্রার্থী হওয়ার ন্যূনতম যোগ্যতা নাই। উনি বলছেন যে ওয়াজেদের জীবন বৃত্তান্ত খুবই দুর্বল। তিনি বলেন এটি জাতিসংঘ ব্যবস্থা বা WHO জন্য ভালো চিত্র দেয় না, এটা স্পষ্টতই স্বজনপ্রীতি। ফিনান্সিয়াল টাইমস আবার পুতুলে জিজ্ঞেস করছিল, পুতুল কইছে কি যে এই যে স্বজনপ্রীতির অভিযোগগুলো অপমানজনক এবং তার প্রাসঙ্গিক দক্ষতার অংশ হিসেবে তার প্রচারণা অভিজ্ঞতার উল্লেখ করে বলেন যে আমি জানি না এটা কি শুধু এই জন্যই যে আমি একজন মুসলিম নারী, নাকি আমার মা একজন রাজনীতিবিদ। তীব্র ইসলাম বিদ্বেষী মায়ের এই বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে যে চামে মুসলিম নারী কার্ড খেলে দিল, সেটা WHO লিবারেল কুতুবেরা কিভাবে হজম করলো? ওর মাও কালে এইভাবে ইসলাম কার্ড খেলতো। সংসদে দাঁড়ায় বলছিল আমেরিকা রেজিম চেঞ্জ করে, মুসলমান দেশগুলোতে বেশি করে, জাউরার বংশ তো জাউরাই জন্মায়, তাই না? যে দেশটা আমাদের কথা কথায় গণতন্ত্রের সবক দেয়, আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন কোদন করছেন, উঠবস করছেন, উৎফুল্ল হচ্ছেন। হ্যাঁ, তারা যে কোনো দেশে ক্ষমতা উল্টাতে পারে, পাল্টাতে পারে, আর বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরো বেশি। তবে ভালো কথা হচ্ছে যে এই এক্সিকিউটিভ বোর্ড এই পরিচালক নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে আইন পরামর্শকের নোট পর্যালোচনা করে মহাপরিচালককে একটা অনুরোধ করে। সেই অনুরোধটা কি? 2024 সালে যে আঞ্চলিক কমিটিগুলোর কাছে আঞ্চলিক পরিচালক মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সততা বাড়ানোর ব্যবস্থা সম্পর্কিত একটা নথি উপস্থাপন করেছিল, ওই যে ওইটা EB 15438 পৃষ্ঠা 11 এবং অনুচ্ছেদ 41, ওইখানে সাইমা ওয়াজেদের নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ইন্টিগ্রিটির একটা বিবরণ সম্মিলিত ডকুমেন্ট 2024 সালে সাবমিট করার কথা। ওই ডকুমেন্ট দেখতে চায় বাংলাদেশের জনগণ। এটা কি সাবমিট করা হয়েছে? বাংলাদেশ সরকারকে অবশ্যই ডকুমেন্টের কপি দেখতে চাইতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আর স্বাস্থ্য মন্ত্রণালয় কি জানে এসব? এখন প্রশ্ন হচ্ছে যে বাতিল হইতে পারে কি পুতুলের নিয়োগ? নিয়োগ হয়ে যাওয়ার পরেও
কর্মরত থাকা গেলে নিয়োগ বাতিল হইতে পারে। আগের উদাহরণ আছে। 2023 সালে মাত্র 1 বছর আগে মার্চ মাসে ডাব্লিউএইচওর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাইয়ের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডাব্লিউএইচও। তাকেশি কাসাই ক্ষমতার অপব্যবহার করছিল পদে বসে। এইটা প্রমাণিত হওয়ার পরে তার নিয়োগ বাতিল হয়। সাইমা ওয়াজেদ আর একজন রিজিওনাল ডাইরেক্টর তাকেশি কাসাইয়ের মতো। তার নিয়োগ যদি বাতিল হইতে পারে, কেন পুতুলের নিয়োগ বাতিল হবে না? যে প্রক্রিয়া টার্মিনেট করা হয়েছিল তাকেশি কাসাইকে, একই প্রক্রিয়া টার্মিনেট করা যায় সাইমা ওয়াজেদ পুতুলকে। তাকেশি কাসাইয়ের যা অপরাধ ছিল তার চেয়ে 1000 গুণ বেশি অপরাধ এই সাইমা ওয়াজেদের প্রতারণা এবং ভুল তথ্য দেওয়ার কারণে। শুধু প্রফেসর ইউনূস সরকারকে একটা চিঠি লিখতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। কোন কোন আইন, বিধি আর ধারার রেফারেন্সে চিঠি লিখতে হবে তা আমি ভিডিওতে দেখাইলাম। আমি 13 পৃষ্ঠার একটা ডকুমেন্ট আজকে এই স্বাস্থ্য উপদেষ্টাকে পুরা ডকুমেন্ট টাইপ কইরা আইনি ডকুমেন্ট তৈরি কইরা পাঠাইছি ইমেলে আজকেই। ওনাদেরকে ব্যবস্থা নিতে হবে। ভলিবলে দেখেছেন না, এই যে চাপ মারে, যে সে চাপ মারার আগে একজন বল রেডি কইরা দেয় নেটের উপরে, হ্যাঁ, আর যে চাপ মারে সাটায় দেয় মাইরা আর কি। আমি কলে বল রেডি কইরা দিছি, এখন মারেন সাটায়।